একবার ভাবুন তো, সময়টা মার্চ ২০২৬। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস জুড়ে তখন সাইরেনের তীব্র চিৎকার আর মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। কিভাবে একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে পুরো একটা অঞ্চল যুদ্ধের আগুনে জ্বলে উঠতে পারে, চলুন এই বিশ্লেষণটিতে আমরা সেই ভয়াবহ পরিস্থিতিরই ব্যবচ্ছেদ করব, যেটা কিনা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গোটা বিশ্বকে একটা ভয়াবহ সংকটের মুখে ফেলে দিয়েছিল। সংঘাতের জবাব সংঘাত দিয়েই দেওয়া হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই একটা কথাই যেন ছিল সামনে আসতে চলা বিশাল ধ্বংসযজ্ঞের একটা পূর্বাভাস। চলুন দেখি ঠিক কি এমন ঘটেছিল যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে কূটনীতির সব দরজা আসলে বন্ধ হয়ে গিয়েছিল। দেখুন, প্রত্যেকটা বড় যুদ্ধেরই তো একটা শুরুর বিন্দু থাকে, তাই না? আমরা এখন ঠিক সেই প্রথম ৪৮ ঘন্টার দিকেই নজর দেব, যখন কয়েকটা সামরিক সিদ্ধান্ত আর কিছু পদক্ষেপ পুরো অঞ্চলের ভাগ্যটাই যেন নির্ধারণ করে দিয়েছিল। ঘটনাগুলো কত দ্রুত ঘটছিল শুধু একবার খেয়াল করুন। ২৮শে ফেব্রুয়ারি মার্কিন আর ইসরায়েলি হামলার মাধ্যমে যেটা শুরু, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেটা ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু আর তার প্রতিশোধে একটা বিধ্বংসী আক্রমণের শপথে গিয়ে দাঁড়াল। এখানে সময়টা আর ঘণ্টা বা দিনে নয়, মিনিটে হিসাব করা হচ্ছিল। আচ্ছা, একটা দেশের সর্বোচ্চ নেতাকে যদি এভাবে হারায়, তাহলে সেই দেশের সামরিক বাহিনীর প্রতিক্রিয়া ঠিক কেমন হতে পারে? ইরান কিন্তু তার জবাব দিতে এক মুহূর্ত দেরি করেনি। তাদের প্রতিশোধ ছিল খুবই দ্রুত, অত্যন্ত পরিকল্পিত আর বলা বাহুল্য ভয়াবহ। ইরানের টার্গেটগুলোর তালিকাটা একবার দেখুন। এগুলো কিন্তু কোনো সাধারণ ঘাঁটি নয়। এগুলো হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তির একেবারে স্নায়ুকেন্দ্র। কাতার থেকে বাহরাইন পর্যন্ত একযোগে এই জায়গাগুলোতে হামলা চালানোর মানেটা খুব পরিষ্কার। ইরান শুধু প্রতিশোধে নিতে চায়নি, তারা দেখিয়ে দিতে চেয়েছিল যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা তাদের আছে। ইরানের প্রতিশোধের দ্বিতীয় ধাপটা কিন্তু সংঘাতটাকে একটা সম্পূর্ণ নতুন আর আরও বিপজ্জনক দিকে নিয়ে গেল। মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলার পাশাপাশি এবার সরাসরি ইসরায়েলের দিকেও ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোন হামলা চালানো হলো। এর মাধ্যমে ইরান এই যুদ্ধকে একটা দ্বিমুখী সংঘাতে পরিণত করল, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আগুন যখন একবার লাগে সেটা তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? ইরানের পাল্টা হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলই এই যুদ্ধের আগুনে জ্বলতে শুরু করল, আর একের পর এক নতুন দেশ এই সংঘাতে জড়িয়ে পড়তে বাধ্য হল। এখানে দেখুন, একদিকে ইরানের কৌশলটা ছিল উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির মূল চালিকা শক্তি, অর্থাৎ তাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা করে তাদের দুর্বল করে দেওয়া। আর অন্যদিকে সৌদি আরবের প্রতিক্রিয়া, রিয়াদের আকাশে ধেয়ে আসা মিসাইল প্রতিহত করার দৃশ্য। এটা শুধু হামলা আর প্রতিরক্ষার একটা ছবি নয়, এটা ছিল এই অঞ্চলের দুই প্রধান শক্তির সামরিক ক্ষমতার এক সরাসরি প্রদর্শনী। যখন কূটনীতিকদের বৈঠকের সময়ই একটা দেশের রাজধানীতে মিসাইল হামলা হয়, তখন কি আর আলোচনার কোনো সুযোগ বাকি থাকে? সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই কথাটা ছিল আসলে যুদ্ধের সেই নির্মম বাস্তবতারই একটা স্বীকারোক্তি। এই পর্যায়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা হুমকিতে উত্তেজনা একেবারে চরমে পৌঁছে যায়। ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র, তাদের গ্যাস ক্ষেত্রের ওপর সরাসরি হামলার এই ঘোষণাটা ছিল একটা চরমপত্রের মতো, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহকে সরাসরি একটা বিরাট ঝুঁকির মুখে ফেলে দিল। যুদ্ধক্ষেত্রের বিস্ফোরণের শব্দ তখন শুধু আর মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বজুড়ে স্টক মার্কেটগুলোতেও তার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। এই সংঘাতটা আর আঞ্চলিক থাকল না, এটা খুব দ্রুত একটা বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিল। প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা এসে পড়ল জ্বালানির বাজারে। তেলের দাম লাফিয়ে ব্যারেল প্রতি $১২০ পৌঁছে গেল। এর মানে হল বিশ্বের প্রত্যেকটা দেশের অর্থনীতি, তাদের পরিবহন ব্যবস্থা আর সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর একটা প্রচণ্ড চাপ তৈরি হল। আর এর পেছনের মূল কারণ ছিল হরমুজ প্রণালী। সারা বিশ্বের সমুদ্রপথে যে তেল বাণিজ্য হয় তার প্রায় ২৭% এই সরু জলপথ দিয়ে যায়। যুদ্ধে এই পথটা বন্ধ হয়ে যাওয়ার মানে হল বিশ্বের জ্বালানির সরবরাহের প্রধান ধমনীটাই যেন কেউ চেপে ধরেছে। জ্বালানির এই আকাশছোঁয়া দাম বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিল, যা একটা নতুন বিশ্বমন্দার ঝুঁকি তৈরি করল। এভাবেই মধ্যপ্রাচ্যের একটা যুদ্ধ বিশ্বের প্রতিটি প্রান্তে অর্থনৈতিক সংকট হিসেবে ছড়িয়ে পড়ল। যুদ্ধ যখন শুধু সামরিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও পুরো বিশ্বকে এভাবে নাড়িয়ে দিতে শুরু করে, তখন কিন্তু সব পক্ষই একটা সমাধানের জন্য চাপের মুখে পড়ে।
কিন্তু প্রশ্ন হল, এই চাপকে আসলেই শান্তি আনতে পারবে নাকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? একদিকে যেমন তীব্র লড়াই চলছিল, তেমনি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও কিন্তু চাপ বাড়ছিল। প্রথমত, যুদ্ধের অসামরিক আর্থিক বোঝা, দ্বিতীয়ত জ্বালানি সংকটের কারণে দেশে মন্দার ঝুঁকি, আর তৃতীয়ত সামনেই মধ্যবর্তী নির্বাচন, যার একটা রাজনৈতিক চাপ তো ছিলই। এই তিনটে কারণ মার্কিন প্রশাসনকে একটা সমাধানের পথ খুঁজতে বাধ্য করছিল। বিশ্লেষকরা তখন দুটো সম্ভাব্য পরিণতির কথা বলছিলেন। যদিও আলোচনার মাধ্যমে খুব তাড়াতাড়ি একটা সমাধানের সম্ভাবনা ছিল খুবই কম, কিন্তু সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতিটা ছিল আরও কয়েক সপ্তাহ লড়াই চলার পর একটা ভঙ্গুর শান্তি চুক্তি, যার মানে হল যুদ্ধ হয়তো থামবে, কিন্তু এই অঞ্চলের অস্থিরতা সহজে কাটবে না। শেষ পর্যন্ত এই পরিস্থিতিটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে উত্তেজনা, এটা কি আসলেই সমাধান হয়েছে নাকি শুধুমাত্র সাময়িকভাবে থেমে গেছে আরও বড় কোনো ঝড়ের অপেক্ষায়?